যাবে। দেখো এখানে তোমাদের একের দাগে কি বলেছে, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। তো ক স্তম্ভে দেখো এখানে যেটা আছে আবওয়াব, আচ্ছা তারপর আছে সাহুকার, দাদন, রায়তক। তো এখানে আমাদের যেগুলো মিলে যাবে খ স্তম্ভের সাথে, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ এখানে পাশে নাম্বারগুলো দেওয়া আছে। তো প্রথম এখানে ক স্তম্ভের একের 1 নম্বর প্রশ্নের সাথে যেটা মিলবে খ স্তম্ভের অপশান ঘ, ঠিক আছে। এরপর দেখো সাহুকার, এর সাথে যেটা মিলে যাবে খ স্তম্ভের অপশান ক। তারপর থাকছে দাদন অর্থাৎ অগ্রিম অর্থ, অর্থাৎ মিলে যাবে খ অপশান। এরপর থাকছে রায়তক যেটা কৃষক। তো বোঝা গেছে। এরপরে দেখো তোমাদের দুইয়ের দাগে, দুইয়ের দাগে দেখো এখানে বলেছে যে সঠিক তথ্য দিয়ে নিচের ছকটি পূরণ করো এবং এই ছকটা পূরণ করলে তোমরা 8 নাম্বার পাবে, ঠিক আছে। দেখো এখানে যেটা বলেছে যে বিদ্রোহ একজন নেতার নাম আর কারণটা যে কোনো একটা কারণ লিখতে হবে। আর বিদ্রোহের নামগুলো দেওয়া আছে প্রশ্নে, নীল বিদ্রোহ, বারাসাত বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, আরেকটা আছে যেটা মুন্ডা বিদ্রোহ। তো এই যে 4টে বিদ্রোহ দিয়েছে, এই 4টে বিদ্রোহের একজন করে নেতার নাম এবং এই 4টে বিদ্রোহ কি কারণে হয়, যে কোনো একটা কারণ, তাহলে মোট 8টি উত্তর দিতে হবে। আর 8টা উত্তর দিলে তোমরা 8 নাম্বার পেয়ে যাবে। দেখো প্রথমত নীল বিদ্রোহ যেটা, এর নেতার নাম হচ্ছে বিষ্ণুচরণ বিশ্বাস আর দিগম্বর বিশ্বাস। একজন নেতার নাম চেয়েছে, যদিও এখানে 2জন দেওয়া হয়েছে। এবং কারণটা তোমরা দেখো, নীলকর কোনো নীল চাষিকে ন্যায্য দাম দেয় না, এর ফলে নীল বিদ্রোহ শুরু হয়েছিল। এছাড়াও আরও অনেক কারণ আছে, কিন্তু এখানে তো একটাই কারণ দিতে হবে সংক্ষেপে, যেহেতু 1 নম্বর। তারপর দেখো বারাসাত বিদ্রোহ, তো একজন নেতার নাম হচ্ছে মীর নিসার আলী, যেটা তিতুমির নামে পরিচিত। এবং কারণটা দেখো ব্রিটিশদের অত্যাচারে। তারপর থাকছে সাঁওতাল বিদ্রোহ, সিধু কানহু, এখানে দেখো কারণটা বহিরাগত মহাজনদের অত্যাচারে। এবং পরেরটা দেখো মুন্ডা বিদ্রোহ, এর নেতা হচ্ছে বিরসা মুন্ডা। এবং কারণটা কি ছিল না, জমিদার মহাজন খ্রিস্টান মিশনারি ও ঔপনিবেশিক সরকারের অত্যাচার, ঠিক আছে। তাহলে একের দাগের ক স্তম্ভ, খ স্তম্ভ এবং দুইয়ের দাগের যে ছকটা ছিল সম্পূর্ণ কমপ্লিট হলো। এবার 3-এর দাগে কি বলেছে দেখো, সত্য বা মিথ্যা আমাদেরকে নির্ণয় করতে হবে। প্রথমটা দেখো 1876 খ্রিস্টাব্দে লর্ড নর্থব্রক জারি করেন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, ঠিক আছে, এটা হচ্ছে যে সত্য। এবার পরেরটা দেখো 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর বাংলা বিভাজনের পরিকল্পনা বাস্তবায়িত হয়, এটাও তোমাদের সত্য। পরে 3 নম্বর প্রশ্ন, পাঞ্জাবের লালা লাজপত রায়ের নেতৃত্বে শিবাজি উৎসব চালু হয়, এটা হবে ভুল। এবার পরেরটা দেখো সাঁওতালরা ঔপনিবেশিক শাসকের শোষণের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, এটাও ভুল, ঠিক আছে। এরপর 5-এর দাগে, 4-এর দাগে এখানে কি বলেছে, সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে এখানে তোমরা একটু দেখো, তো এখানে 4-এর 1 নম্বরে বলেছে 1717 খ্রিস্টাব্দে ড্যাশকে বাংলার নাজিম পদ দেওয়া হয়। তো এখানে ব্র্যাকেটে দেখতে পাচ্ছ 3টে অপশান আছে, এদের মধ্যে সঠিক যেটা হবে মুর্শিদ কুলি খান। তাহলে এই শূন্যস্থানটাতে তোমরা বসিয়ে দেবে মুর্শিদ কুলি খান। এবার পরের প্রশ্ন তোমাদের 4-এর 2 নম্বরে 1722 খ্রিস্টাব্দে, 72 না 22 খ্রিস্টাব্দে ড্যাশের নেতৃত্বে অযোধ্যা ও স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে নিজামুল মুলক, সাদাত খান, সফদর জং। তো এখানে সঠিক উত্তর হচ্ছে তোমাদের সাদাত খান। এবং 4-এর 3 নম্বর প্রশ্ন, 1724 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন ফারুকশিয়র, নিজামুল মুলক, সাদাত খান। এখানে উত্তর হবে নিজাম উল মুলক, ঠিক আছে। এর পরের প্রশ্ন, 1878 খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রণ আইন জারি করেন ড্যাশ, লর্ড লিটন, লর্ড রিপন, লর্ড বেন্টিং, লর্ড ক্যানিং। এখানে সঠিক উত্তর হচ্ছে লর্ড লিটন, ঠিক আছে। তাহলে প্রথমটায় শূন্যস্থানে তোমরা এগুলো বসিয়ে দেবে। এরপরে তোমাদের 5-এর দাগে দেখো 4টি বা 5টি বাক্যে উত্তর দিতে হবে, ঠিক আছে। তো প্রথম প্রশ্ন বলেছে কে কি উদ্দেশ্যে সিভিল সার্ভিস চালু করে। উত্তরটা দেখো, ভারতে সিভিল সার্ভিস চালু করেন লর্ড কর্নওয়ালিস। সিভিল সার্ভিস চালু করার পেছনে লর্ড কর্নওয়ালিসের প্রধান উদ্দেশ্য ছিল প্রশাসনিক কাজের মানকে উন্নত ও দ্রুতগামী করা। উল্লেখ্য, রাজস্ব বিভাগে কর্মচারীদের দক্ষ করার জন্য সাধারণ কর্মচারীদের দুর্নীতি বন্ধ করাই ছিল এর উদ্দেশ্য। এবং পরের প্রশ্ন এখানে কি বলেছে দেখো, ব্যাপটিস্ট মিশন শিক্ষা প্রসারে কোন ভূমিকা পালন করে। উত্তর, ব্যাপটিস্ট মিশনারি 1800 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি মার্সম্যান ও উইলিয়াম ওয়ার
ন্যাডের মিলিত প্রচেষ্টায় শ্রীরামপুরে প্রতিষ্ঠিত হয়। আর শিক্ষার প্রসারে ব্যাপটিস্ট মিশনের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই মিশনের প্রচেষ্টাতেই 126টি বিদ্যালয়, প্রায় 10,000 ভারতীয় ছাত্র পাশ্চাত্য শিক্ষার সুযোগ পায়। এর পরের প্রশ্ন, পণ্ডিতা রামাবাই কেন স্মরণীয়? উত্তরটা দেখো, পণ্ডিতা রামাবাই একজন মহিলা অধিকারী ও শিক্ষাকর্মী, ভারতের নারীদের শিক্ষা ও মুক্তিদানের অগ্রদূত এবং একজন সমাজ সংস্কারক। তিনি প্রথম নারী যিনি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক পণ্ডিত এবং সরস্বতী উপাধিতে ভূষিত হন। তিনি 1889 সালের কংগ্রেসের অধিবেশনে 10 জন মহিলা প্রতিনিধিদের মধ্যে একজন ছিলেন এবং 1890 সালে শেষ দিকে তিনি পুনে শহর থেকে 40 মাইল পূর্বে কেতগাঁও গ্রামে মুক্তি মিশন প্রতিষ্ঠা করেন। পরে মিশনটির নাম করা হয় পণ্ডিত রামাবাই মুক্তি মিশন। এবার পরের প্রশ্ন দেখো, ইয়ং বেঙ্গল দলের দুটি সীমাবদ্ধতার উল্লেখ করো। তো ইয়ং বেঙ্গল দলের দুটি সীমাবদ্ধতা হলো, 1 নম্বর, ইয়ং বেঙ্গল দল শুধু হিন্দু সমাজের সংস্কার নিয়ে চিন্তা ভাবনায় ব্যস্ত ছিল, মুসলিম সমাজের সংস্কার নিয়ে গোষ্ঠীর সদস্যরা কোনো চিন্তা ভাবনা করেনি। 2 নম্বর পয়েন্ট, ইয়ং বেঙ্গল গোষ্ঠী দেশের দরিদ্র কৃষক ও শ্রমিকদের দুরবস্থা ও সমস্যা সম্পর্কে সম্পূর্ণ উদাসীন ছিলেন। এবার পরের প্রশ্ন দেখো, এলবার্ট বিলকে নিয়ে কেন বিতর্কের সূচনা হয়েছিল? উত্তর, কোনো ভারতীয় বিচারকের ইউরোপিয়ানদের বিচার করার অধিকার ছিল না। গভর্নর জেনারেল লর্ড রিপন আইনসভার সদস্য এলবার্ট বিচার বিভাগীয় ক্ষেত্রে এই অসঙ্গতি দূর করার চেষ্টা করেন। তার প্রস্তাবিত একটি বিলে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার দেওয়া হয়। এই বিলের প্রতিবাদে ইউরোপীয়রা সংগঠিতভাবে বিদ্রোহ ঘোষণা করে এবং শ্বেতাঙ্গদের এই আন্দোলনের ফলে ওই বিল প্রত্যাহার করা হয়। বিল প্রত্যাহার হলে ভারত সভার উদ্যোগে ভারতীয়রা আন্দোলন শুরু করেন। উভয় পক্ষের আন্দোলন ও পাল্টা আন্দোলন এলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত। তাহলে তোমাদের 5-এর দাগে 5টা প্রশ্ন ছিল এবং প্রত্যেকটার উত্তরের জন্য 2 নাম্বার করেছিল। এবার দেখো তোমাদের 6-এর দাগে কি বলেছে, 8টি বা 10টি বাক্যে উত্তর দিতে হবে এবং এখানে তোমাদের 3টে প্রশ্ন আছে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তরের জন্য থাকবে তোমাদের 5 নাম্বার করে। তো দেখো, প্রথম প্রশ্ন, জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ঔপনিবেশিক প্রশাসন কি কি পদক্ষেপ নিয়েছিল? উত্তর, বক্সার যুদ্ধের পর নায়েব নাজিম, তারপর হচ্ছে যে আমিলদার ও সুপারভাইজার এসব গঠনের মাধ্যমেই কোম্পানি ভূমি রাজস্বের ভার দখল করতে থাকে। ঔপনিবেশিক শাসনের জমি জরিপ ও রাজস্ব আদায়ের ক্ষেত্রে পদক্ষেপগুলো হলো 5 সালা, 1 সালা, 10 সালা এবং চিরস্থায়ী বন্দোবস্ত ও রায়তওয়ারি মহলারি বন্দোবস্ত ইত্যাদি। তো প্রথমেই যেটা আলোচনা হবে, 5 সালা বন্দোবস্ত। ভ্রাম্যমাণ কমিটির সুপারিশের ওয়ারেন হেস্টিং 1772 খ্রিস্টাব্দে 5 বছরের জন্য জমিদারদের জমি বন্টন করেন, সেটাই 5 সালা বন্দোবস্ত নামে পরিচিত। এবং তারপর থাকছে 1 সালা বন্দোবস্ত। 5 সালা বন্দোবস্তের অসুবিধাগুলো দূর করতে আমিনি কমিশনের রিপোর্টের ভিত্তিতে ওয়ারেন হেস্টিং 1 সালা বন্দোবস্ত চালু করে। তারপর 10 সালা বন্দোবস্ত, যেটা শুরু হয় 1790 খ্রিস্টাব্দে। লর্ড কর্নওয়ালিস বাংলা, বিহার ও উড়িষ্যার জমিদারদের 10 বছরের জন্য জমি দেন, এরই নাম হয় 10 সালা বন্দোবস্ত। এবং তারপর থাকছে চিরস্থায়ী বন্দোবস্ত। তো এখানে কি বলা হচ্ছে না, জমিদাররা 10 সালা বন্দোবস্ত অনুসারে ঠিক সময় মতো রাজস্ব জমা দেয়, তাই রাজস্ব বোর্ডের পরামর্শে লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে 22 মার্চ বাংলা, বিহার, ওড়িশার জমিদারদের চিরদিনের জন্য নির্দিষ্ট রাজস্বের বিনিময়ে জমি বন্টন করেন। এটাই চিরস্থায়ী বন্দোবস্ত নামে পরিচিত। এরপরে দেখো, তোমাদের পরবর্তী যে প্রশ্নটা সেটা থাকছে যে সম্পদের বহির্গমন বলতে কি বোঝো? তো উত্তরটা দেখো, সম্পদের বহির্গমন পলাশির যুদ্ধ জয়ের পর কোম্পানি অষ্টাদশ শতকের মধ্যভাগ বাংলা ও ভারতের অন্যান্য প্রান্ত থেকে কোনো প্রতিদান ছাড়াই বিপুল পরিমাণ অর্থ, বিভিন্ন পণ্য ও উৎপাদিত দ্রব্য সামগ্রিক ইংল্যান্ডে চালান করেছিল। এই ঘটনাটি ঐতিহাসিক ও সমালোচকদের মতে সম্পদের নির্গমন বা অর্থনৈতিক নিষ্ক্রমণ নামে পরিচিত। আর এ প্রসঙ্গে কোম্পানির মাদ্রাজের রাজস্ব সচিব জন সুলিভ্যান লিখেছেন, আমাদের শাসন ব্যবস্থা অনেকটা স্পঞ্জের মতো, গঙ্গা তীরবর্তী দেশ থেকে
এই স্পঞ্জধর্মী শাসন যা কিছু সম্পদ সব শুষে নেয় এবং টেমস তীরবর্তী দেশে এনে তা নিংড়ে দেয়। দাদাভাই নওরাজি রমেশচন্দ্র দত্ত সম্পদের বহির্গমনকে রেন অফ ওয়েলথ বলে উল্লেখ করেছেন। এবং তারপরে পয়েন্ট থাকছে দেখো সময়কাল, যেটা 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধে জয়ের পর থেকেই কোম্পানি বিভিন্নভাবে সম্পদের নির্গমন ঘটাতে শুরু করে। কার্ল মার্কসের দ্য ক্যাপিটালের প্রথম খণ্ডে যেটা উল্লেখ করেছে 1757 থেকে 1766 খ্রিস্টাব্দের মধ্যে 6 মিলিয়ন পাউন্ড শুধু উপহার বাবদ ভারতের বাইরে চালান দেওয়া হয়। এরপরে যেটা থাকছে দেখো সম্পদের নির্গমনের যে পদ্ধতি, সেটা হচ্ছে আর্থিক নিষ্ক্রমণ ঘটেছিল দুটি পদ্ধতির মাধ্যমে। 1 নম্বর, যেটা কোম্পানির কর্মচারী ও বণিকদের মাধ্যমে। 2, কোম্পানির বাণিজ্য অর্থনীতি ও রাজস্ব নীতির মাধ্যমে। এই দুটি পদ্ধতিতে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ ভারত থেকে ইংল্যান্ডে পাচার করা হয়েছিল। এবার দেখো তোমাদের শেষ প্রশ্ন, 6 দাগের শেষ প্রশ্ন কি বলেছে, 20 শতকের প্রথম দিকে বাংলায় গড়ে ওঠা বিভিন্ন গুপ্ত সমিতিগুলির পরিচয় দাও। উত্তরটা দেখো, স্বদেশী আন্দোলনের শেষ দিকে বিপ্লববাদী আন্দোলনের ধারাটি বেশি করে দেখতে পাওয়া যায়। এই ধারাটি একটি প্রধান ভিত্তি ছিল বিভিন্ন সমিতিগুলি আপাততভাবে সমিতিগুলির শরীর চর্চার পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক উদ্যোগ নিত। তার মধ্যে দিয়ে মূলত ছাত্র ও যুব সমাজের কাছে স্বদেশের ভাবধারা প্রচার করা হতো। আর সেই সময়ে মূলত বিভিন্ন সমিতিকে কেন্দ্র করে বিপ্লবী পন্থায় ব্রিটিশ প্রশাসনের মধ্যে ত্রাস সৃষ্টি করার ধারাটি গড়ে ওঠে। নিবেদন নীতির অসারতা হচ্ছিল। অন্যদিকে স্বদেশী আন্দোলনের জাতীয় কংগ্রেস আবেদন বেড়ে চলেছিল। উপনিবেশিক দমন পীড়ন পাশাপাশি 1908 খ্রিস্টাব্দ নাগাদ স্বদেশী আন্দোলনে সামাজিকভাবে দুর্বল হয়ে পড়েছিল। সেই পরিস্থিতিতে বিপ্লবীদের অনেকেই ঔপনিবেশিক প্রশাসনকে সশস্ত্র করে ধাক্কা দিতে চেয়েছিলেন। তার ফলে বিপ্লববাদী আন্দোলনের ধারাটি প্রবল হয়ে ওঠে। অত্যাচারী ব্রিটিশ প্রশাসক ও তাদের সহযোগী দেশীয় ব্যক্তিদের চিহ্নিত করতে শুরু করেন এবং বিপ্লবীরা। আচ্ছা, এবার ব্যক্তির হত্যার রাজনীতি বাস্তবতা শেষ সময় জনগণের সামনে ঔপনিবেশ বিরোধী আন্দোলনের কোনো কর্মসূচি ছিল না। ফলে ঔপনিবেশিক দমনপীড়নের পাল্টা সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ব্রিটিশ শাসককে ত্রাস সৃষ্টি করার অপরিহার্য মনে করেছিল। আর অনেকেই যদিও বিপ্লবীদের সামনে সেটা একমাত্র পথ ছিল না, সবাই নির্বিচারে সেই পথকে সমানভাবে সমর্থনও করেননি। দেখো এখানে একে দাগে বলেছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, ঠিক জোটটি নির্বাচন করো। ক, আন্তঃকেন্দ্রমণ্ডল পদার্থের তরল অবস্থা, বহিঃকেন্দ্রমণ্ডল পদার্থের ঘনত্ব সর্বাধিক। গ, অ্যাস্থেনোস্ফিয়ার পরিচলন স্রোত। এখানে দেখতে পাচ্ছ তোমরা সঠিক উত্তরটা অন্য কালি দিয়ে দেওয়া হয়েছে। গ অপশান হচ্ছে রাইট আনসার। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে, রকি ও আন্দিজ পর্বতমালা সৃষ্টি হয়েছে মহাসাগরীয় অপসারী পাঁচ সীমানা বরাবর। তো দেখো এখানে যেটা সঠিক উত্তর হবে তোমাদের একদম অপশান ঘ, অর্থাৎ মহাদেশীয় মহাসাগরীয় অভিসারী পাঁচ সীমানা বরাবর। এবং পরের প্রশ্ন, উত্তর ভারতের স্থলভাগের সীমানা রয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে, নেপাল ও ভুটানের সঙ্গে। এখানে সঠিক উত্তর অপশান খ, অর্থাৎ নেপাল ও ভুটানের সঙ্গে। পরের প্রশ্ন, কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত নিয়ত বায়ু হলো দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, উত্তর পূর্ব আয়ন বায়ু। সঠিক উত্তর এখানে খ অপশান তোমরা দেখতে পাচ্ছ। এরপরে দেখো তোমাদের আবারও একটা ঠিক জোন নির্বাচন করতে বলেছে। তো বজ্রপাত সহ প্রবল বৃষ্টি, সেটা হচ্ছে সিরাজ মেঘ। জলীয় বাষ্পের জলকণা পরিণত হওয়া প্রক্রিয়া বাষ্পীভবন। বৃষ্টি ছায়া অঞ্চল পর্বতের প্রতিবাদ ঢাল। ঘূর্ণবাতের কেন্দ্র সর্বনিম্ন বায়ু, যেটা ঘূর্ণবাতের চোখ। তো এখানে সঠিক উত্তর দেখতে পাচ্ছ নিশ্চয়ই অন্য কালি দিয়ে এখানে দেওয়া হয়েছে। তো ঘ অপশান হচ্ছে আমাদের সঠিক। এরপরে দেখো তোমাদের 6 নম্বর প্রশ্ন কি বলেছে, পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, ইরি আর সুপিরিয়র মিশিগান। এখানে সঠিক উত্তর অপশান গ, অর্থাৎ সুপিরিয়র। পরে 7 নম্বরে বলেছে ঠিক জোটটি নির্বাচন করো। নিরক্ষীয় অঞ্চল সূর্যের তীর্যক রশ্মি, নিরক্ষীয় অঞ্চল বায়ুর উচ্চচাপ। গ, এখানে বলেছে মেরু অঞ্চল বায়ুর উচ্চচাপ। তাহলে গ অপশান হচ্ছে আমাদের সঠিক উত্তর বা সঠিক জোড়। এরপরে 8 নম্বরে কি বলেছে, উত্তর আমেরিকার আলাস্কা যে জলবায়ুর অন্তর্গত তা হলো ক্রান্তীয় লরেন্সীয় ভূমধ্যসাগরীয় তুন্দ্রা জলবায়ু। সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ, অর্থাৎ তুন্দ্রা জলবায়ু।
এরপরে ৯ নম্বরে, দক্ষিণ আমেরিকার লা প্লাটা নদী অববাহিকায় অবস্থিত বিস্তীর্ণ যে তৃণভূমি সেটা কি? গ্রান চাকো, পম্পাস, ল্যানোস, সেলভা। সঠিক উত্তর অপশান খ অর্থাৎ পম্পাস। পরের প্রশ্ন তোমাদের ২ এর দাগে কি বলেছে, এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। তো প্রথম প্রশ্ন, উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত একটি স্থানীয় বায়ু হলো ড্যাশ, এর উত্তরটা হবে লু। পরের প্রশ্ন, কোনো একটি নির্দিষ্ট সময়ে সমপরিমাণ বৃষ্টিপাতযুক্ত স্থানগুলিকে মানচিত্রে ড্যাশ রেখার সাহায্যে যুক্ত করা হয়, উত্তরটা হবে সমবর্ষণ। এরপরে দেখো তোমাদের এখানে বলেছে যে দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতের পশ্চিমে অবস্থিত পৃথিবীর অন্যতম শুষ্ক অঞ্চল ড্যাশ মরুভূমি, এটা হবে আটাকামা। এইগুলিতে শূন্যস্থান আছে, ঠিক আছে, যদিও একটু বড় করে দেওয়া দরকার ছিল। তো যাই হোক, এই অংশগুলো শূন্যস্থান, তোমরা শূন্যস্থানে বসিয়ে দেবে উত্তরগুলো। এরপরে দেখো তাহলে তোমাদের ২-এর দাগে মাত্র ৩টে শূন্যস্থান ছিল। তো প্রথম উত্তরটা হচ্ছে লু, তারপর এটা সমবর্ষণ এবং তারপর এটা থাকছে আটাকামা। এবার ৩-এর দাগে বলেছে বাক্যটা ঠিক সত্য হলে ঠিক আর অসত্য হলে ভুল লিখতে হবে। তো রাত্রিবেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে সমুদ্রবায়ু প্রবাহিত হয়, এটা অসত্য, তাই ভুল লেখা হয়েছে। পরের প্রশ্ন, আপেক্ষিক আর্দ্রতার সাথে উষ্ণতার সম্পর্ক ব্যস্তানুপাতিক, এটাও হবে অসত্য, তাই লেখা হবে ভুল। পরেরটা বলেছে জুলাই আগস্ট মাসে আর্জেন্টিনায় গ্রীষ্মকাল বিরাজ করে, এটাও অসত্য, তাই লেখা হচ্ছে ভুল। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের তাহলে ৩-এর দাগেরও কমপ্লিট। এবার ৪-এর দাগে কি বলেছে, একটি বা দুটি বাক্যে বা দুটি শব্দে আমাদের উত্তর দিতে হবে, ঠিক আছে। তো প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, রিক্টার স্কেলের সাহায্যে কি পরিমাপ করা হয় ভূমিকম্পের তীব্রতা, তোমরা পুরো বাক্যে লিখবে। পরের প্রশ্ন, গ্রানাইট শিলা গঠনকারী একটি খনিজের নাম কোয়ার্টাইজ, কোয়ার্টজাইট। এরপরে দেখো ভারতে কোনো প্রতিবেশী দেশ মশলা উৎপাদনে বিখ্যাত, এটা হবে শ্রীলঙ্কা। আচ্ছা, তাহলে তোমাদের ৪-এর দাগে ৩টে কমপ্লিট হয়ে গেল। এবার ৫-এর দাগের প্রথম প্রশ্ন বলেছে ভূ অভ্যন্তরে কোন স্তর কিভাবে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। উত্তর দেখো, ভূ অভ্যন্তরের বহিঃকেন্দ্র মণ্ডল পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। এই স্তরে ২,৯০০ কিমি থেকে ৫,১০০ কিমি পুরু এই স্তর। এই স্তরে চাপ ও তাপ ও ঘনত্বের আন্তঃকেন্দ্র মণ্ডলের তুলনায় কম। এই স্তর অর্ধ কঠিন অবস্থায় পৃথিবীর অক্ষের চারিদিকে আবর্তন করে চলেছে। সান্দ্র অবস্থায় থাকা লোহা প্রচণ্ড গতিতে ঘুরতে ঘুরতে বৈদ্যুতিক ক্ষেত্রে তৈরি করছে এবং সেখান থেকে সৃষ্টি হয়েছে পৃথিবীর চৌম্বকত্ব। এবার পরের প্রশ্ন কি বলেছে, পাকিস্তানের জলসেচের সাহায্যে কিভাবে কৃষিকাজ করা হয়ে থাকে। উত্তর, পাকিস্তান সেচখাল ও ক্যারেজ প্রথা, যেটা মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল সরবরাহ করা, এর মাধ্যমে ধান, গম, দীর্ঘ আঁশযুক্ত কার্পাস, ইক্ষু, ভুট্টা, জোয়ার বাজরা, তৈলবীজ, বাদাম, আঙুর, খেজুর, আপেল, পিচ, এছাড়া বেদানা, তরমুজ, আখরোট প্রভৃতি ফসলের চাষ হয়ে থাকে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, উত্তর আমেরিকা পেরি সমভূমি দুগ্ধ শিল্পে উন্নত কেন। উত্তর, উত্তর আমেরিকা পেরি তৃণভূমি দুগ্ধ শিল্প উন্নত, এর কারণটা হচ্ছে এর কারণটা দেখো, ১ নম্বর কারণ হচ্ছে যে বিস্তীর্ণ তৃণভূমি। তো উত্তর আমেরিকা পেরি অন্যতম তৃণভূমি অঞ্চল যা পশুচারণের পক্ষে উপযুক্ত। ২, পশুখাদ্য, এখানে আলফা হে, ক্লোভার, তারপর ভুট্টা প্রভৃতি প্রচুর পরিমাণে জন্মায়, এগুলি পশুদের প্রধান খাদ্য, তাই এই তৃণভূমি অঞ্চলে পশুচারণ ক্ষেত্র হিসাবে বিখ্যাত। এই সমস্ত পশুর উপর নির্ভর করে এখানে দুগ্ধ শিল্পে উন্নতি লাভ করেছে। ৩ নম্বর, উন্নত সংরক্ষণ ব্যবস্থা, দুধ ও দুগ্ধজাত দ্রব্য সংরক্ষণের জন্য এখানে উন্নত মানের হিমাগার গড়ে উঠেছে। ৪ নম্বর থাকছে যে পয়েন্টটা, সেটা হচ্ছে চাহিদা, এটা এরকম পয়েন্ট দেবে, ঠিক আছে। চাহিদা, এখানে উৎপন্ন দুগ্ধজাত দ্রব্যের ব্যাপক চাহিদা রয়েছে। পরের প্রশ্ন, সব মেঘ থেকে বৃষ্টি হয় না কেন। ১ নম্বর, জলকণার ব্যাস, অধিকাংশ সময় মেঘের জলকণার ব্যাস থাকে ১০ থেকে ১৫ মাইক্রন। যতক্ষণ না এই মেঘের জলকণার ব্যাস ২ মিলিমিটার বা তার বেশি হয় ততক্ষণ জলকণাগুলি বৃষ্টিপাত ঘটায় না, ঠিক আছে। এরপরে দেখো জলকণা সংযুক্তকরণ, প্রতিটি মেঘের যখন বায়ুমণ্ডলে বিক্ষিপ্তভাবে ভেসে থাকে তখন মেঘের থাকা বিভিন্ন জলকণা সংযুক্ত হবার সুযোগ পায় না, তাই বৃষ্টিপাতের অবস্থা তৈরি হয় না। ৩, আপেক্ষিক আর্দ্রতা, বায়ুমণ্ডলীয় আপেক্ষিক আর্দ্রতা 100% না থাকলে জলীয় বাষ্প ঘনীভূত হতে পারে না, তাই বৃষ্টিপাত হয় না। পরের প্রশ্ন, মেঘের অবস্থান, বায়ুমণ্ডলে মেঘের ভূপৃষ্ঠের খুব কাছে চলে এলে তা শিশিরাঙ্কে পৌঁছাতে পারেন, ফলে ঘনীভবন
ঘন না হওয়ার দরুন বৃষ্টিপাত ঘটে না। ঠিক আছে? তাহলে তোমাদের ৫ এর দাগে ৪টে প্রশ্ন ছিল, যেটা সম্পূর্ণ সমাধান দেওয়া হলো। এর পরের প্রশ্ন তোমরা দেখো, পরের দাগে কি আছে তোমাদের? ৬ এর দাগে, ৬ এর দাগে কি বলেছে? যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ঠিক আছে? তো নিচের প্রশ্নগুলোর উত্তর, ১ নম্বরে কি বলেছে? অভিসারী পাতসীমানাকে কেন বিনাশকারী পাতসীমানা বলা হয়? উদাহরণ দাও। তো অভিসারী পাতসীমানাকে কেন বিনাশকারী পাতসীমানা বলা হয়? অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলার কারণ, ১ নম্বর, মহাদেশীয় মহাসাগরীয় পাত পরস্পরের দিকে অগ্রসর হলে ভারী মহাসাগরীয় পাত মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করে ও সামুদ্রিক খাত সৃষ্টি হয়। ২, নিমজ্জিত পাতের কিছু অংশে অ্যাস্থনোস্ফিয়ার প্রবেশ করে অধিক উষ্ণতায় গলতে থাকে। এইভাবে দুটি পাতের সংঘর্ষ হলে নিমজ্জিত অংশটি ধ্বংসপ্রাপ্ত হয়। তাই অভিসারী পাতসীমানাকে বিনাশকারী বা ধ্বংসকারী পাতসীমানা বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, আমাজন অববাহিকার ক্রান্তীয় ও বৃষ্টি অরণ্য দুর্গম প্রকৃতির, এর ভৌগোলিক কারণটা আমাদের ব্যাখ্যা করতে হবে। উত্তর, দক্ষিণ আমেরিকা মহাদেশের আমাজন নদী অববাহিকায় অধিকাংশ স্থান জুড়েই ক্রান্তীয় বৃষ্টি অরণ্য দেখা যায়। এই অরণ্যের দক্ষিণ আমেরিকার মহাদেশের আমাজন নদী অববাহিকায় প্রচুর উষ্ণতা ও বৃষ্টিপাত, বার্ষিক গড় উষ্ণতা 25 ডিগ্রি থেকে 27 ডিগ্রি এবং বার্ষিক গড় বৃষ্টিপাত 250 থেকে 300 সেমি, এবং এখানে ঘন চিরহরিৎ গাছের বনভূমি সৃষ্টি হয়েছে। আমাজন নদী অববাহিকার জুড়ে অবস্থিত এই অরণ্য পৃথিবীর বৃহত্তম ও নিবিড়তম ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, যা আয়তনে ভারতীয় উপমহাদেশের দ্বিগুণেরও বেশি। আর পৃথিবীর জীবজন্তুর প্রজাতির প্রায় 10% এই অরণ্যে বসবাস করে। এই অরণ্যে 4 লক্ষ উদ্ভিদ প্রজাতি আবাসস্থল। এই অরণ্যে গাছগুলো পাতা বড় শক্ত, আর গাছগুলো ঘন সন্নিবিষ্ট হয়ে অরণ্যের তলদেশে সূর্যের আলো পৌঁছাতে পারে না। তাই মনে হয় অরণ্যের উপরটা চাঁদুয়ার মতো হবে, এটা চাঁদুয়ার মতো ঢেকে আছে। এই অরণ্যে বৃক্ষশ্রেণীর গাছের সাথে সাথে লতানো পরজীবী গাছ প্রচুর পরিমাণে জন্মায়। আর সূর্যের আলো পৌঁছাতে না পারায় এই অরণ্যের তলদেশ স্যাঁতস্যাঁতে প্রকৃতির, দুর্গম অপ্রবেশ্য এই ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের পরিবেশে ফার্ন, শৈবাল, ছত্রাক, বিভিন্ন ধরনের আগাছাও দেখা যায়। এছাড়াও বিষাক্ত অ্যানাকোন্ডা সাপ, টুরান্টুলা মাকড়সা, মাছি, মাংসাশী পিঁপড়ে, জোঁক, রক্তচোষা বাদুড় প্রভৃতি জীবজন্তু দেখা যায়। এর সঙ্গে এই অঞ্চলে নদীতে মাংসাশী, পিরানহা মাছ, কুমিরও দেখা যায়। ঠিক আছে? এর পরের প্রশ্ন, বা তোমাদের শেষ প্রশ্ন এটা বলতে পারো, কি বলেছে? পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় কেন? একসময় পম্পাস অঞ্চলে কেবল পশুপালন করা হলেও বর্তমানে এখানে প্রচুর কৃষিকাজ করা হয়। নিম্নলিখিত কারণে পম্পাসকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয়ে থাকে। ১, এখানকার বিস্তীর্ণ সমভূমি বা মৃদু ঢালযুক্ত ভূমিভাগ। ২, এখানকার বৃহদায়তন কৃষি জমি হবে, এটা কৃষি জমি, ব্যাপক কৃষি বা বাণিজ্য কৃষির উপযুক্ত। ৩, উর্বর চার্নোজম এবং পলিমাটি কৃষি উৎপাদনের আদর্শ। এবং তারপর থাকছে ভৌমজলের মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতিতে জলসেচের ব্যবস্থা এখানে গড়ে উঠেছে। তারপরের পয়েন্ট, কৃষি উপযুক্ত নাতিশীতোষ্ণ জলবায়ু অবস্থান কৃষির উন্নতির একটি অন্যতম কারণ। এবং এখানেই লেখা হচ্ছে, দেখো, এখানকার প্রধান ফসল গম। পম্পাস অঞ্চলে এই জনসংখ্যা কম বলে উৎপাদিত গমের প্রায় 60% ইউরোপে রপ্তানি করা হয়। প্রচুর গম উৎপাদনের জন্য এই অঞ্চলকে দক্ষিণ আমেরিকার গমের রুটিও বলে থাকে। অন্যান্য ফসলের মধ্যে ভুট্টা, তিসি, কার্পাস, তামাক, আখ, সোয়াবিন, যব, শন প্রভৃতি চাষ করা হয়ে থাকে। আচ্ছা, তোমাদের এখনো 7 এর দাগ আছে। আমি ভেবেছিলাম এটা 6 এর দাগে শেষ। তো দেখো, 7 এর দাগে তোমাদের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো প্রথম প্রশ্ন দেখো, উদাহরণসহ উৎপত্তি অনুসারে আগ্নেয়গিরির বা আগ্নেয়শিলার শ্রেণীবিভাগ করতে হবে। ঠিক আছে? তো উত্তরটা তোমরা এখানে দেখো, আগ্নেয়শিলার শ্রেণীবিভাগ, ভূ অভ্যন্তরের উত্তপ্ত তরল ম্যাগমা ধীরে ধীরে তাপ বিকিরণ করে শীতল ও কঠিন হয়, কিংবা ম্যাগমা অগ্নুৎপাতের সময় বাইরে বেরিয়ে এসে ঠান্ডা বাতাসের সংস্পর্শে শীতল ও জমাটবদ্ধ হয়ে যে শিলার সৃষ্টি হয় তাকে আগ্নেয়শিলা বলে। তাহলে প্রথমেই তোমরা সংজ্ঞাটা দিয়ে দেবে, তারপর এই আগ্নেয়শিলার শ্রেণীবিভাগটা করবে। এবার দেখো, উৎপত্তি অনুসারে আগ্নেয়শিলাকে 2 ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে নিঃসারী আগ্নেয়শিলা। নিঃসারী আগ্নেয়শিলাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, লাভা শিলা, যার উদাহরণ হচ্ছে ব্যাসল্ট। এবং তারপর থাকছে যে ক্লাস্টিক শিলা, যেটা হচ্ছে উদাহরণ তুফ বা টুফ বলতে পারো। এবার তারপর দেখো, তাহলে একটা ছিল কি নিঃসারী আগ্নেয়শিলা, এবং নিঃসারী আগ্নেয়শিলা 2টো ভাগ, একটা হচ্ছে লাভা আর একটা হচ্ছে পাইরোক্লাস্টিক। এবং তারপরেরটা দেখো, উদবেধী শিলা। এই শিলাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, যেটা হচ্ছে এক
পাতলিক শিলা, যার উদাহরণ গ্রানাইট আর হচ্ছে যে পেরিডোটাইট। এছাড়া আরেকটা আছে যেটা উপপাতলিক শিলা, উদাহরণ পরফাইরি আর আছে ডোলেরাইট। ঠিক আছে, তাহলে তোমাদের যেটা চেয়েছিল যে আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ সংজ্ঞা দিয়ে তোমরা এই শ্রেণীবিভাগ এবং উদাহরণটা উল্লেখ করে দেবে। এবার পরের প্রশ্ন, বায়ুচাপ বলয়গুলি অবস্থান পরিবর্তন দুই গোলার্ধে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষরেখার মাঝে স্থানগুলির জলবায়ুর উপর বিশেষ প্রভাব ফেলে। এখন বলেছে উপযুক্ত উদাহরণ সহ আমাদের বিষয়টা বুঝিয়ে বলতে হবে। তো উত্তরটা দেখো, বায়ুচাপ বলয়গুলির অবস্থান পরিবর্তন উভয় গোলার্ধে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষরেখার মাঝে স্থানগুলির উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। তার কারণ সূর্যের উত্তরায়ণের সময় নিরক্ষীয় নিম্নচাপ বলয় 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তরে সরে যাওয়ায় দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষরেখার অতিক্রম করে উত্তর গোলার্ধে প্রবেশ করে, এবং সেই সঙ্গে দেখা যাবে যে দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। আবার এই সময়তেই কর্কটীয় উচ্চচাপ বলয় উত্তরে সরে যাওয়ায় ভূমধ্যসাগরীয় অঞ্চলে গ্রীষ্মকাল শুষ্ক হয়। সূর্যের দক্ষিণায়নের এর সময় শীতকালে ভূমধ্যসাগরীয় অঞ্চলে পশ্চিমা বায়ুর প্রভাব আসে এবং পশ্চিমাংশে বৃষ্টিপাত হয়। এবং তারপরেরটা দেখো, কি বলেছে, চিত্রসহ শৈলক্ষেপ বৃষ্টিপাতের সৃষ্টির প্রক্রিয়াটি বর্ণনা করো। ঠিক আছে, তার এখানে দেখো চিত্রসহ বলেছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা চিত্র আছে, এই চিত্রটা তোমাদেরকে অঙ্কন করতে হবে এবং এই শৈলক্ষেপ বৃষ্টিপাতটা বর্ণনা করতে হবে। তাহলে উত্তরটা তোমরা এখানে দেখো, জলীয় বাষ্পপূর্ণ বায়ু ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় উঁচু পর্বত বা মালভূমিকে বাধা পেয়ে উপরে উঠে এবং ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়, আর একে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলে। কিভাবে ঘটছে সেটা আবার দেখো, জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বত ও মালভূমির প্রতিবাদ ঢালে বাধা পেয়ে উপর দিকে উঠতে থাকে এবং ঘনীভূত হয়ে প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত ঘটালে শৈলক্ষেপ পদ্ধতিতে বৃষ্টিপাত অধিক হয়। 1 নম্বর যেটা দেখো, সমুদ্রের নিকটে উঁচু পর্বত থাকে। 2, পর্বতের উপরিভাগে বরফাবৃত থাকে। 3, প্রবল বেগে বাহিত জলীয় বাষ্পপূর্ণ বায়ু সমকোণে বাধা পায়। এবার উদাহরণটা তোমরা দিয়ে দেবে। মৌসুমী জলবায়ু অঞ্চলে এই প্রকার বৃষ্টিপাত সবচেয়ে বেশি ঘটে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগরের শাখা পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রতিবাদ ঢালে, মৌসুমী বায়ু বঙ্গোপসাগরীয় শাখা এবং মেঘালয় দক্ষিণ ঢালে ও হিমালয় দক্ষিণে ঢালে বাধা পেয়ে এই পদ্ধতিতে বৃষ্টিপাত ঘটায়। ঠিক আছে, তাহলে এটা তোমরা পুরোটা লিখে দেবে এবং পাশে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ সুন্দর করে ছবিটা অঙ্কন করে নিও। তো যারা ভিডিওটা দেখছো, উত্তরগুলো যথাযথভাবে দেওয়া হয়েছে, নাম্বার অনুযায়ী তোমাদের সেইভাবে দেওয়া হয়েছে। যদি মনে হয় যে কোনো উত্তরটা যথাযথ নয়, তো তোমরা মনে করো পাঠ্য বই বা সহায়িকা আছে, সেখান থেকে আরও ভালো উত্তর পাবে, কোনো একটা উত্তর সেখান থেকে সংগ্রহ করতে পারো, অসুবিধা নেই। তো যারা ভিডিওটা দেখছো অন্যান্য বিষয়গুলো অবশ্যই দেখে নিও, ভিডিও ডেসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া তোমাদের যে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ, সেগুলো সব সমাধান দেওয়া হয়ে গেছে। এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজের সমাধান যদি তোমাদের এখনও না হয়ে থাকে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই দেখে নিও।